বাকিদের হোমওয়ার্কটা দেখা হয় নাই। আমি ফিডব্যাক দিয়ে দিব আজকে। হোমওয়ার্ক করেন নাই কে কে? স্যার আমি করি নাই হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক করেন নাই? স্যার আমি না বিয়ে বাড়িতে ছিলাম, ওইখানে করতে পারি নাই। বিয়ে কি 4 দিন হয়েছে? মাঝখানে 4 দিন সময় পাইছেন আপনারা। জি স্যার। তাহলে স্যার নেক্সট ক্লাসে করে দিব। আপনাদের কি কোনোভাবে মনে হয় যে আমরা খোদাই হোমওয়ার্ক দিতেছি, টাইম ওয়েস্ট করে দিচ্ছি আপনাদের? এই জিনিসটা মনে হয় কখনো? জি না। তাহলে হোমওয়ার্কটা তো করা উচিত ছিল। আপনাদের আগামী সপ্তাহে আমি একটা এক্সাম নিব, 50 মার্কসের। পরীক্ষা। 50 মার্কসের একটা এক্সাম হবে। তো এরকম এক্সাম আরো 2টা হবে, বাট আগামী সপ্তাহে একটা এক্সাম হবে আর কি। তো ওই এক্সামে আপনারা যা শিখছেন এতদিন, কিভাবে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হয়, কোন অ্যাডটা কখন ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে প্র্যাকটিক্যালি এগুলো আমাকে দেখাইতে হবে, স্ক্রিনশট। ওই যে হোমওয়ার্ক যেভাবে করেন এভাবে হচ্ছে একটা পিডিএফ ফরম্যাটে আমাকে ফাইলগুলো আপলোড করে দিতে হবে। আর কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় এটাও থাকবে। তো আমি জানি না কিভাবে আপনারা এগুলো করবেন, কিভাবে সেট আপ করে আমাকে রিপোর্ট দেখাবেন, বাট সবাইকেই, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমাকে এই কাজটা করে দেখাইতে হবে। ঠিক আছে? তো যা যা পড়ছি এতদিন, আমরা যা যা শিখছি এগুলাই প্র্যাকটিস করবেন। আর বিশেষ করে পিক্সেলে হাফ মার্কটা হচ্ছে পিক্সেলই থাকবে, 25 মার্কের মতো। বাকি 25 মার্ক যা যা বেসিক শিখছেন, সেট আপ করা শিখছেন, এগুলোর উপর। ঠিক আছে? আগামী সপ্তাহের কবে নিব এটা আমি আজকে বা কালকের মধ্যে জানিয়ে দিব। আর একটা বিশেষ বার্তা দিয়ে দিই, যারা হচ্ছে 20-এর নিচে পাবেন মার্কস, 20-এর নিচে যারা পাবেন তাদেরকে নেক্সট পরীক্ষাগুলো আর অ্যালাউ করা হবে না, নেক্সট পরীক্ষাগুলো আপনার আর দেওয়া হবে না। শিখতে পারবেন, বাট কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না। তবে কারা ভালো করবেন এটাও বলে রাখি, যারা হোমওয়ার্ক রেগুলার করছেন এতদিন, খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা আমার কাজগুলো ফলো করছেন, সেই অনুযায়ী কাজগুলো করছেন, বুঝতে পারছেন, তারা ভালো করবেন। বাট যারা ফাঁকি দিছেন, হোমওয়ার্ক করার কথা একটা, জাস্ট সংক্ষিপ্তভাবে একটা করে দিছেন, তারা ভালো করতে পারবেন না। এনিওয়ে, আজকে আমরা শিখব হচ্ছে ফেসবুক অ্যাড লাইভ, ফেসবুক লাইক ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমরা অনেক সময় ফেসবুকে অনেক ধরনের লাইক ক্যাম্পেইন দেখতে পাই, তাই না? তারা
ফেসবুকে লাইকস বাড়ানোর জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য তারা এই ধরনের ক্যাম্পেইন করে থাকে। বড় বড় ব্র্যান্ডও আপনি দেখতে পাবেন যারা হচ্ছে লাইক ক্যাম্পেইন করে রাখছে। কারণ আলটিমেটলি মানুষ কিন্তু বড় বড় ব্র্যান্ডদেরকে ফলো করে বা ট্রাস্ট করে হচ্ছে তাদের ফলোয়ার দেখে, তাদের কাস্টমার এঙ্গেজমেন্ট দেখে। এগুলো হচ্ছে একটা ট্রাস্ট ফ্যাক্টর। তো আমরা কাজ করতেছিলাম একটা ফ্যাশন ব্র্যান্ডের, তাই না? ফ্যাশন ব্র্যান্ডের কাজ করতেছিলাম। গত ক্লাসে আমরা ক্যারোজেল অ্যাড ক্যাম্পেইন করা শিখছি, কালেকশন অ্যাড করা শিখছিলাম। আমরা আজকে শিখবো হচ্ছে লাইক ক্যাম্পেইন। স্যার একটা কোশ্চেন ছিল। জি। স্যার এখানে যে আমরা স্যার ক্রিয়েট অ্যাড তৈরি করছি কিন্তু পাবলিশ করি নাই, অনেকগুলা না, তৈরি করছি কিন্তু অনেকগুলা শো করে না আমার এখানে। আচ্ছা, পাবলিশ করেন নাই? পাবলিশ করতে হবে না। পাবলিশ করলে তো কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। না স্যার ওটা বলি নাই, মানে আমি যে পরবর্তীতে আবার এডিট করার জন্য ঢুকবো, এটা স্যার শো হুম, করে না। আচ্ছা, ড্রাফট মোডে থাকার পরেও এখানে শো করে না অ্যাডটা। স্যার অনেকগুলা ড্রাফট মোডে নাই, কেন জানি চলে গেছে। আপনার ল্যাপটপ সাথে আছে আপনি যেখানে কাজ করেন? তো তো বাসায় রেখে আইছি। আপনি একটু ভিডিও করে স্ক্রিন রেকর্ডিংটা আমাকে দিন। আচ্ছা স্যার ঠিক আমি আছে। গ্রুপে দিব। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, কেউ যদি কোনো ইস্যু নিয়ে আমাকে হচ্ছে জানাতে চান যে আমি এই ইস্যুটা পাচ্ছি আমার অ্যাড অ্যাকাউন্টে, বা আমি অ্যাড সেট আপ করতে গিয়ে এই জিনিসটা পাচ্ছি, যে কোনো ইস্যু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন এই যে লুম ভিডিওর মাধ্যমে। লুম, ঠিক আছে, loom.com, এখানে জাস্ট সাইন আপ করবেন। এই যে এই লিংকে গিয়ে সাইন আপ করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এই যে লগ ইন করবেন, লগ ইন করে আপনার জিমেইল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে দেখবেন যে স্ক্রিন রেকর্ড করার অপশন আসে। তো স্ক্রিন রেকর্ড করে জাস্ট ওই লিঙ্কটা আমাকে পাঠিয়ে দিবেন, তাহলে আমি দেখতে পাবো। এটা খুব সহজ। আর ভিডিও স্ক্রিন যদি আপনি রেকর্ড করেন, স্ক্রিন রেকর্ড করতে হবে, ফাইলটাকে আবার আপলোড করতে হবে, পাঠাইতে হবে, ঝামেলা আছে। কিন্তু লুম ভিডিওর মাধ্যমে এটা কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে ইস্যুটা আপনি পাঠিয়ে দিবেন আমাকে, আমি দেখব। তো ফেসবুক অ্যাড লাইক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ফলোয়ার জেনারেট করতে পারি, লাইক জেনারেট করতে পারি। এই জিনিসটা পেইড ফলোয়ার। তো এই ফলোয়ারটা হচ্ছে রিয়েল কাস্টমারকে, কাস্টমারের যে একটা বায়ার পার্সোনাল থাকে সেটার সাথেও ম্যাচ করে। আবার যদি মনে করেন যে না, আমি আমার আসলে লাইক দরকার, ফলোয়ার দরকার অনেক বেশি, আমার ব্র্যান্ডের সাথে ম্যাচ করে করে কোনো অডিয়েন্স আমার দরকার নেই, আমার শুধু লাইক দরকার, ফলোয়ার দরকার, সেই ক্ষেত্রে আবার ভিন্ন স্ট্র্যাটেজি। তো দুইটা, দুই ধরনের স্ট্র্যাটেজি। ধরেন যে আপনার ব্র্যান্ড হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড। তো ফ্যাশন ব্র্যান্ডের লাইক ক্যাম্পেইন হইতে হবে, সেই কন্টেন্টটা হইতে হবে ফ্যাশনেবল, তাই না? ফ্যাশন রিলেটেড পিকচার দিয়ে আমাদের এই ক্যাম্পেইনটা সাজাইতে হবে। আচ্ছা, আমরা শুরু করি। আমরা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে যাব, যাওয়ার পর ক্রিয়েট, এখানে দেখেন অপশন অনেকগুলো না, এঙ্গেজমেন্টে আমরা যাব। এঙ্গেজমেন্টে আমরা কেন যাব দেখেন, এঙ্গেজমেন্টের উদ্দেশ্য হইতেছে গেট মোর মেসেজ, পারচেস থ্রো মেসেজিং। পারচেস থ্রো মেসেজিং মানে হচ্ছে আপনি কাস্টমারের অর্ডারগুলো নেবেন মেসেজিং এর মাধ্যমে। তারপর হচ্ছে আপনার যদি ভিডিও থাকে, সেই ভিডিওটাকে আপনি হচ্ছে আহ, বেশি বেশি ভিউ নিয়ে আসতে পারবেন সেই ভিডিওতে। পোস্ট এঙ্গেজমেন্ট বলতে বোঝাইতেছে যে একটা পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এগুলা থাকবে। এগুলো পাওয়ার জন্য আপনি যে ক্যাম্পেইন করবেন ওইটাকে বলে পোস্ট এঙ্গেজমেন্ট। এরপরে আসে লাইক, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। তো পেজ লাইকের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো যে একটা পেজকে কিভাবে ফলোয়ার জেনারেট করে দেয় একটা ক্যাম্পেইন। তো এঙ্গেজমেন্টে আমরা এই অপশনটা পাচ্ছি, তাই না?
আমরা এঙ্গেজমেন্টে যাব। যাওয়ার পর এখানে আমরা দুইটা অপশন পাই, একটা হচ্ছে স্ট্রিমলাইন টেইলরড বেস্ট প্র্যাকটিস। এটা কখন ফেসবুক আমাকে রেকমেন্ড করে? যখন ফেসবুক জানে যে আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অনেক ডেটা আছে, আমার পিক্সেলে অনেক ডেটা আছে, তখন আমরা ফেসবুকের এই রেকমেন্ডেড স্ট্র্যাটেজিটাকে বা এই রেকমেন্ডেড মেথডটাকে আমরা ফলো করে কাজ করব। বাট এখন তো আমাদের কোনো ডেটা নাই, আমরা কোনো অ্যাড পাবলিশ করি নাই, কোনো কাস্টমার নিয়ে আসি নাই, কোনো এঙ্গেজমেন্টও নাই, তাহলে কিন্তু আমাদের এই বেস্ট প্র্যাকটিসটাকে ফলো করা যাবে না। আমরা কি করব? আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাব। আর এটা তো একটা পেজ লাইক ক্যাম্পেইন। তো এই জন্য আমরা এই যে টেইলার্ড স্ট্রিমলাইন এই প্র্যাকটিসটায় যাব না, মেথডটায় যাব না। আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব, যাতে করে আমরা লাইক ক্যাম্পেইনটা সুন্দরভাবে নিজেদের মতো করে সাজাতে পারি। কন্টিনিউ। আচ্ছা, বরাবরের মতোই এখানেও তিনটা লেভেল পাবেন। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড লেভেল, আর অ্যাড একটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আর একটা হচ্ছে অ্যাড লেভেল। তিনটা লেভেল, এখানেও তিনটা পাবেন সেম ভাবে। বাম সাইডে এখানেও তিনটা পাবেন। এই তিনটা যা কাজ করে এগুলো তাই কাজ করে। আপনি যদি এখানে অ্যাড সেটে ক্লিক করেন, এখানেও অ্যাড সেটে ক্লিক হয়ে যাবে। ঠিক আছে? এটা হয়তো বা এক সময় থাকবে না, এই অপশনগুলা জাস্ট একটা হয়তো বা থাকবে। তো আরেকটা আছে অ্যাড লেভেল। তো তিনটা লেভেলে আমরা হচ্ছে এখন কাজ করব। আমরা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইনের জন্য একটা ক্যাম্পেইন তৈরি করব, যেহেতু আমরা এটা নাম দিই পেজ লাইক, পেজ লাইক এঙ্গেজমেন্ট। এটা কত দিনের জন্য দিবেন? ধরলাম 7 days। বাজেট কত? বাজেট দিলাম হচ্ছে $50। একটা ব্র্যান্ডের জন্য আপনি ক্যাম্পেইন করে দিতেছেন, ওদের এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে ফেসবুক পেজ লাইক নিয়ে আসার জন্য। 7 দিন ডিউরেশন, আর $50 হচ্ছে আপনার টোটাল বাজেট। এখন বাকি এই জিনিসগুলো সব ঠিক থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু আপনি যখন অ্যাড সেটে যাবেন, অ্যাড সেটে দেখেন এখানে ক্লিক করে যাওয়া যায়, এখানে ক্লিক করে যাওয়া যায়, আবার নিচে আমি নেক্সট বাটন পাচ্ছি, এখানে ক্লিক করেও যাওয়া যাবে। আচ্ছা, অ্যাড সেটের নাম আমরা পরে দিতেছি, আমরা আগে কনভার্সন লোকেশনটা সেট আপ করে নিই। কারণ আমাদের তো লাগবে পেজ লাইক, তাই না? আমাদের তো মেসেজিং দরকার নাই। আমরা এই জন্য এটাকে চেঞ্জ করে আমরা দিব হচ্ছে ফেসবুক পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ। এখানে দিলে দেখেন কি হয়, পারফরমেন্স গোলটা হয় ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস। ওকে, এটা হচ্ছে আমাদের পারফরমেন্স গোলস। এঙ্গেজমেন্টের কিন্তু অনেকগুলো পার্ট আছে, দেখেন এগুলো আমরা পরে এক্সপ্লেন করব যখন এই ক্যাম্পেইনটা শেষ করব। তো ফেসবুক পেজ আমাদের কোন পেজে লাইক নিয়ে আসতে হবে এটা আমরা সিলেক্ট করি। এমএফআই ফ্যাশন, এই ব্র্যান্ডকে আমরা হচ্ছে ফলোয়ার এনে দিব। তাহলে আমরা সিলেক্ট করে দিলাম, এগুলোকে ফাঁকা রাখবো, কস্ট পার রেজাল্ট গোল। এরপর আমি হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুয়াল দিব। এখন আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে ডিউরেশন দিয়ে দিছে 7 দিন এবং বাজেট দিয়ে দিছে $50। আপনি তাহলে তো ওইভাবেই সেট আপ করবেন যাতে করে এই বাজেটটা আপনি কভার করতে পারেন 7 দিনের মধ্যে, তাই না? এই জন্য কি করতে হবে? বাজেট দিতে হবে, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট, বাজেট আপনি ধরেন 50 দিলেন। 50 দেওয়ার পর বাজেট স্কেজুয়ালের ক্ষেত্রে দেখেন সময়টা নির্ধারণ করে দিবেন আপনি। স্টার্টিং ডেট আজকে কত? 30 তারিখ, আজকে দিলেন। এখন যেহেতু 7 দিন চলবে অ্যাডটা, এই জন্য আমাকে শেষ এন্ডিং ডেটটা কবে দিতে হবে? এন্ডিং ডেটটা দেখেন 7 দিন দিতে হবে, তাই না? 30, 31, 2, 3, 4, 5, 6, 7। তার মানে হচ্ছে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত আপনি একটা রানিং রাখবেন। তাহলে আপনার এই 7 দিনের যে রিকোয়ারমেন্ট এটা ফিল আপ হবে, প্লাস $50 এই বাজেটটা এই টোটাল 7 দিনে কেটে যাবে। বুঝতে পারছি? অনেকে এই ডেটটা বসাতে ভুল করে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ডেটটা যখন আপনারা বসাচ্ছেন সেটা যেন অ্যাটলিস্ট আপনার এই রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, না হলে কিন্তু প্রবলেম হবে।
এটা ডিফল্ট ভাবে 30 দিনের একটা রেঞ্জ থাকে। ধরেন আপনি যখন সিলেক্ট করছেন লাইফ টাইম বাজেট, এখানে দেখবেন December 30 আর এখানে January 30 থাকবে। তার মানে এখানে কিন্তু 30 দিনের একটা রেঞ্জ, ডেটের রেঞ্জ, তাই না? এটাকে চেঞ্জ করে সেই 5 তারিখে নিতে হবে, তাহলে 7 দিনের মতো টোটাল ডেট রেঞ্জ হয়। আচ্ছা, $50 দিয়ে দিলাম। এখন আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা নাই, টার্গেট অডিয়েন্সে আমরা পরে আসি। আমাদের অ্যাড সেটও তৈরি করা নাই, অ্যাড সেটের নামটা আমরা সেট আপ করি নাই, এখনো করব। এর আগে আমাদের অ্যাডটাকে সেট আপ করে নিতে হবে, আমরা আসলে কি প্রেজেন্ট করব আমাদের অ্যাডে। অ্যাড কিন্তু একদম ব্ল্যাঙ্ক, কিছু নাই। অ্যাড তৈরি করার জন্য বেস্ট ওয়ে হইতেছে canva.com। আমাদের মার্কেটিং নলেজ হচ্ছে গ্রাফিক ডিজাইনের সাথে একটু কম মিলে, আর এটাতে আমরা হচ্ছে সময় দিতে পারি না, এই জন্য আমরা ইউজ করব হচ্ছে ক্যানভার যে প্রিমিয়াম ভার্সন, এটা নিতে পারেন, তাহলে রেজুলেশন অনেক ভালো পাবেন। আচ্ছা, তাহলে আমাদের একটা অ্যাড দরকার হয়, একটা কন্টেন্ট দরকার লাইক ক্যাম্পেইনের জন্য। তো আমি আপনাদের বলছিলাম যে ফেসবুকে যখন আমরা কোনো স্কোয়ার ফরম্যাটে একটা অ্যাড দিব, কন্টেন্ট তৈরি করব, সেটা আমি এই যে এখান থেকে নিতে পারবো, সোশ্যাল মিডিয়া থেকে। আপনি এই যে ইনস্টাগ্রাম পোস্ট, এটাও নিতে পারেন ফরম্যাটটা, অথবা আপনি কাস্টম একটা সাইজ নিতে পারেন, সেটা 1080 বাই 1080 এই ফরম্যাটটা আপনি নিয়ে কাজ করতে পারেন। এটা কিন্তু একটা স্কোয়ার ফরম্যাট, একটা বর্গাকার। এই ফরম্যাটে যদি আপনি অ্যাড দেন, এটা কোথাও হচ্ছে মানে কোনো প্লেসমেন্ট এটা বাজে দেখাবে না। তো এই জন্য স্কোয়ার ফরম্যাটটা হচ্ছে বেস্ট। আমরা স্কোয়ার ফরম্যাটটা নিয়ে নিলাম। এখন আমাদের এটাকে ডিজাইন করতে হবে কোন কনটেক্সটে। আমাদের ফ্যাশন ব্র্যান্ড, যেখানে কিনা জিন্স, তারপর হচ্ছে ক্লথিং অ্যাক্সেসরিজ, ফ্যাশন অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে সেল করা হয়। তো এঙ্গেজ এঙ্গেজ করার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি টাইপের কন্টেন্ট দেওয়া যায়, আমরা একটু ফ্যাশন লিখে ক্যানভাতে সার্চ করি। দেখেন, এটা কিন্তু বেশ ভালো একটা অ্যাড। একদিকে একটা ব্যানার দিছে, পাশে প্রোডাক্টের কালেকশন, মানে একটা কোয়ালিটি ডিজাইন এখানে আছে। আমরা চাইলে আরো ইউজ করতে পারি, এটাও দিতে পারি। এখন যে ব্র্যান্ডের নিয়ে কাজ করবেন, যদি ব্র্যান্ডটা বড় হয়ে থাকে, তাহলে তাহলে হচ্ছে ওরাই কন্টেন্ট প্রোভাইড করে দিবে। আর যদি কন্টেন্ট না দেয়, তাহলে হচ্ছে আপনাকে এভাবেই হচ্ছে নিজেকে নিজের যে স্কিল, সেটা দিয়ে হচ্ছে ম্যানেজ করে ডিজাইন করে নিতে হবে। আচ্ছা, ধরেন আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে বেশিরভাগ জিনিস হচ্ছে জিন্স টাইপের পণ্যগুলো সেল করি। তাহলে আমরা একটা জিন্সের প্রোডাক্ট দিলাম, আমরা এগুলো টেক্সট ডিলিট করে দিই। কন্টেন্ট কি হবে এটা আমি পরে দেখাই দিচ্ছি আপনাদের। মেন জিন্স, মডেল খুঁজতেছিলাম।
এইরকম ধরনের একটা কন্টেন্ট আমরা দিয়ে দিলাম, যাতে যারা জিন্স পছন্দ করে তারা যেন আমাদের অ্যাডটার প্রতি এঙ্গেজড হয় বেশি। আমরা কি লিখতে পারি বলেন তো, আমাকে একটা আইডিয়া দেন, যেটা দেখলে মানুষ হচ্ছে আমাদের পেজে লাইক করতে পারে। আমাকে একটা আইডিয়া দেন, যে কেউ। স্যার নিউ অ্যারাইভাল। ওটা তো একটা কালেকশন অ্যাড হয়েছে, এই জন্য আপনি অ্যাড দিতেছেন, তাই না? ওটা তো প্রোডাক্টের উপর বেস করে অ্যাড হয়ে গেল। বাট আমি এমন একটা লাইন চাইতেছি যে লাইনের মাধ্যমে ব্র্যান্ডটাকে একটু সবার থেকে আলাদা রাখে। বেসিক একটা ডিজাইন করে হচ্ছে আমি এটা এখন আপলোড করব। অতটাও সুন্দর হয় নাই, একটা কন্টেন্ট তৈরি করার আগে অনেক কিছু চিন্তা করতে হয়, ওই চিন্তা করার সময় নেই এখন।
দেখেন আমাদের অ্যাডটা এরকম লাগতেছে, এটার প্লেসমেন্ট আছে, ওগুলো আমরা পরে দেখবো। আমরা হচ্ছে কিছু প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারি। ওকে, তো এটাই আমাদের অ্যাড। দেখেন আপনারা, এটা আমাদের একটা লাইক ক্যাম্পেইনের অ্যাড। তো আপনার কি মনে হয় এই অ্যাড দেখে কি মানুষ আমাদের ক্যাম্পেইনে কি লাইক বাটনে ক্লিক করবে? নো স্যার। কেন? স্যার এইখানে তো স্যার আরো কিছু অফারের কথা বললে হয়তো লাইক কমেন্ট বেশি করতো। আপনি রকিবুল ইসলাম, রকিবুল হাসান, জি স্যার। অফারের কথা এখানে আসবেই না, কারণ এখানে মানুষ কোনো কিছু কিনবে না, কেনার কোনো ইন্টেনশন নাই। আমি সেই সুযোগটাও দেই নাই। দেখেন নিচে লাইক বাটন, এখানে কোনো কল টু অ্যাকশন বাটন আছে যেটার মাধ্যমে সে ক্লিক করলে একটা ওয়েবসাইটে যাবে? অর্ডার নাও বা শপ নাও বাটন আছে এখানে কোনো? নিচে দেখেন, এখানে একটা লাইক বাটন আছে, যেটা প্রেস করলে একটা পেজের লাইক এবং ফলোয়ার বাড়ে। বুঝতে পারছেন? এটা বলতে পারেন এঙ্গেজমেন্ট টাইপের একটা অ্যাড। কাস্টমার যারা এই অ্যাডটা দেখবে তারা এটা জানবে যে দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড হচ্ছে এমএফআই ফ্যাশন, এবং তাদের 10,000 প্লাস হ্যাপি কাস্টমারের একটা কমিউনিটি আছে। তো তারা একটা ভালো ব্র্যান্ড। ঠিক আছে, আমার তো ডেনিম ব্র্যান্ড, ডেনিম প্যান্ট, ডেনিম শার্ট এগুলো আমার পছন্দ। আমি তাহলে লাইক করে রাখি, আমি আপডেট জানলে তাদের থেকে জিনিস কিনবো। এটা চিন্তা করে সে হচ্ছে লাইক বাটনে ক্লিক করবে। বুঝতে পারছেন? দুইটার কনটেক্সট কিন্তু ভিন্ন। যদি আমি কোনো অফার দেই বা কোনো প্রোডাক্ট আসতেছে বা এই প্রোডাক্টটা বেশি সেল হইতেছে এগুলো নিয়ে আমরা যদি কোনো কথা বলি, তাহলে সেটা হয়ে যাবে আমার শপিং অ্যাড বা সেলস ক্যাম্পেইন। ওই অ্যাডে শুধুই সেলস আসবে, আদারওয়াইজ আর কিছু না, কোনো উদ্দেশ্য থাকবে না আর, যে আমার এঙ্গেজমেন্ট দরকার, লাইক দরকার, এগুলো আমার তখন উদ্দেশ্য থাকবে না। একটাই উদ্দেশ্য থাকবে, যে আমার এই ব্র্যান্ডে শুধু সেল আসুক, এই ওয়েবসাইটের মাধ্যমে বা পেজের মাধ্যমে শুধু সেল আসুক, এটাই আমি চাইবো। তাহলে কপিরাইটিং এর একটা নলেজ থাকা দরকার আমাদের, যে আমরা কখন মূলত অফারগুলো দিব, কখন আমরা কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে জানাবো, কোন ধরনের কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে জানাবো, কোন টাইপের কাস্টমারকে আমরা হচ্ছে অফার সম্পর্কে জানাবো। এই এগুলোর পার্থক্য আছে, এগুলো আমরা কপিরাইটিং ক্লাসে শিখবো। ঠিক আছে? তো একটা লাইক অ্যাড কিভাবে তৈরি করতে হয় এটা তো আপনারা বুঝলেন এখন, তাই না? আমি যদি আপনাদের একটা প্রশ্ন দিই এক্সামে, যে উম, একটা ব্র্যান্ডের নাম অমুক, এই ব্র্যান্ডের লাইক ক্যাম্পেইন করতে হবে,
বাজেট হচ্ছে $100, ডিউরেশন 7 ডে, এবং তারা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করে। তখন আপনি কিভাবে তাদের অ্যাডটা ক্রিয়েট করবেন? কেউ একজন আমাকে একটু বলেন তো, জাস্ট একটা আইডিয়া দেন। ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সেল করে, বা ইলেকট্রনিক্স গ্যাজেট গিয়ার এগুলো টাইপের জিনিস সেল করে। সেই ক্ষেত্রে অ্যাডটার ধরন কেমন হবে? স্যার প্রথমে স্যার ওই যে এড ক্যাম্পেইনের নাম ইলেকট্রনিক ওইভাবে হবে, তারপর ক্যানভা থেকে আপনার ওরকম ইলেকট্রিক ওরকম ডিজাইন নিতে হবে, নিয়ে আপনার ওই নেম নামের ডেসক্রিপশনটা ওই ইলেকট্রনিক বিষয়ে লিখে তারপরে স্যার এভাবে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ওইখানে কি কোনো অফার থাকবে? জি না স্যার। এক্স্যাক্টলি, কোনো অফার ওইখানে দেওয়া যাবে না। প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারেন, ব্র্যান্ড সম্পর্কে জানাতে পারেন, বা আপনার একটা হ্যাপি কাস্টমারের কমিউনিটি আছে সেটা সম্পর্কে জানাতে পারেন, এবং আপনার ব্র্যান্ডটা কেন সবার থেকে আলাদা এটাও আপনি প্রেজেন্ট করতে পারেন ওইভাবে, যে আমাদের মূল লক্ষ্য কাস্টমারদেরকে সেলস, আফটার সেলস সাপোর্ট দেওয়া, মানে হচ্ছে সেলসের পরে 30 দিনের ফ্রি সার্ভিস দেওয়া, বা কাস্টমারকে হ্যাপি রাখা। আমাদের মূল উদ্দেশ্য কাস্টমারকে হ্যাপি রাখা। এটা খুব ভালোভাবে বলা যায়। সবার সবার বিজনেসের মূল উদ্দেশ্য কিন্তু কাস্টমারকে হ্যাপি রাখা, কিন্তু এটা কিন্তু সবাই বলে না। আপনি বললেন কাস্টমার একটা আস্থা পাবে যে যেহেতু ওরা আফটার সেলস ভালো সাপোর্ট দেয়, তাহলে কেন নয়, অবশ্যই তাদের থেকে আমি হচ্ছে প্রোডাক্ট কিনবো, তাহলে আমি পেজটা লাইক করে দিই। আচ্ছা, আমাদের তাহলে অ্যাডটা ক্রিয়েট হয়ে গেল। এখানে পিক্সেলের কোনো দরকার নাই, পিক্সেল সিলেক্ট করে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, বাট এটা পিক্সেলে কোনো এফেক্ট করবে না আর কি। আমাদের অ্যাড এখন হচ্ছে এখানে একটা। তো আমরা যদি টেস্ট করতে চাই যে আমার আরো এরকম 5টা কন্টেন্ট আছে, এরকম টেক্সট আরো 5টা আছে, ডিফারেন্ট ভ্যারিয়েন্টে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তৈরি করা, ডিফারেন্ট কনটেক্সটে তৈরি করা, আমি দেখতে চাই যে কোনটা ভালো পারফর্ম করে। তখন আপনি চাইলে এখানে অ্যাডের নাম দিতে পারেন অ্যাড 1, এটা অ্যাডের নাম দিতে পারেন অ্যাড 1, ঠিক আছে। এরপরে আপনি ডুপ্লিকেট করে ওই ভেরিয়েশন গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে যতগুলো অ্যাড হবে ওইগুলো থেকে যেটা ভালো পারফর্ম করবে ওটা আপনাকে দেখাবে যে এই অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, তখন ওটা নিয়ে আপনি কন্টিনিউ করবেন, বাকিগুলো স্টপ করে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের অ্যাড তৈরি করা হয়ে গেল। আমি বলছিলাম যে আমরা অ্যাড তৈরি করার পর অডিয়েন্স তৈরি করব এবং অ্যাড সেটের নাম দিব। তো আমাদের প্রোডাক্ট হইতেছে ডেনিম, ডেনিম জিন্স, ডেনিম শার্ট, তাই না? এখন এই যে অডিয়েন্স সাজেশন, এখানে আমরা যাব, যাওয়ার পর আমার অডিয়েন্স কারা? 18 বছর বয়সী, ওরা কি আমার অডিয়েন্স? ডেনিম প্রোডাক্ট বুঝে মানুষ কখন থেকে? যখন একটু বয়সটা একটু বাড়ে, ধরেন 20-22, এই বয়স থেকে মোটামুটি ওরা ফ্যাশন সম্পর্কে ধারণা পাওয়া শুরু করে মানুষজন। কোন ফেব্রিক কেমন, কোনটা পরলে ভালো লাগবে। তো এগুলো হচ্ছে এই রেঞ্জের মানুষজন বুঝে। আমরা 65 না দিয়ে আমরা হচ্ছে ধরেন বয়সটা দিয়ে দিলাম আন্ডার 40, 40-এর মধ্যেই, 22 থেকে 40 বছর বয়সী যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতেছি। এবং কারা এই প্রোডাক্টটা নেবে? মেইল পার্সন যারা আছে, তাই না? বা মেন, পুরুষরা হচ্ছে এই প্রোডাক্টটা নেবে। এখানে কোনোদিন কোনো কিন্তু উইমেনদের প্রোডাক্ট শো করতেছে না। তো এটা চাইলে ম্যান উইমেন দুইটাই দিতে পারেন, দুইটাই রাখতে পারেন, অসুবিধা নাই। এটা তো লাইক, তাই না? লাইক, লাইক ক্যাম্পেইন, ছেলে মেয়ে উভয়ই লাইক দিতে পারে। আচ্ছা, এরপর ডিটেইল টার্গেটিং। টার্গেটিংটা আমরা কিভাবে করব? আমরা অডিয়েন্স টার্গেটিংটা কিভাবে করব? কাদেরকে টার্গেট করব? যেহেতু ডেনিম জিন্স, ডেনিম প্যান্ট, ডেনিম শার্ট, আমরা এখানে সার্চ করলেই পাবো ডেনিম।
ডেনিম ক্রাফট সাপ্লাইস একটা নিলাম। এরপর আছে হচ্ছে জিন্স, ডেনিম জিন্স, তাহলে এটা হচ্ছে ডেনিম একটা ফেব্রিক, জিন্স হচ্ছে একটা কমন ওয়ার্ড। জিন্সটা হচ্ছে আহ, অনেক টাইপের জিন্স থাকে, ডেনিম জিন্স, নর্মাল জিন্স, এগুলো হচ্ছে থাকতে পারে। তো ওই জিন্সটা কিন্তু আমাদের অডিয়েন্সের মধ্যেই পড়ে, তো জিন্সটাকে আমরা রাখতে পারি। এরপরে কি, স্লিম ফিট প্যান্টস, কিছু কিছু প্যান্টস আছে যেগুলো হচ্ছে স্লিম ফিট, ঠিক আছে, স্টিচ এই টাইপের, বাট এগুলো হচ্ছে কিন্তু প্যান্ট, তার মানে হচ্ছে আমাদের অডিয়েন্স যারা, তাদের মধ্যে কিন্তু এটা পড়ে, আমরা এটাকেও টার্গেট করতে পারি। এরপরে দেখেন লেগিংস, এটা সম্ভবত উইমেনদের। ট্রাউজার, এটা ছেলেরা পরে, বাট ট্রাউজারকে টার্গেট করব না, আমরা হচ্ছে শার্ট নিতে পারি। শার্ট তো জানেন শার্ট কি। তারপর হচ্ছে এরকম আরো অপশন পাবেন, জ্যাকেট আছে, পোলো শার্ট আছে, স্ট্রিট ফ্যাশন আছে, এটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি একটা জনপ্রিয় ইন্টারেস্ট এখানে। তারপর হচ্ছে এই যে কার্ডিগান, এগুলো হচ্ছে আমাদের দেশে খুব কম। ফ্যাশন অ্যাক্সেসরিজ, আউটার ওয়্যারটা রাখতে পারি। তাহলে এখানে টার্গেটিং কয়টা হলো দেখেন, 1 2 3 4 5, টোটাল 5টা ডিফারেন্ট ইন্টারেস্টকে আমরা টার্গেট করলাম। তাহলে অডিয়েন্স সাইজটা দেখেন কত, 3,57,00,000 অডিয়েন্স। 3,57,00,000 অডিয়েন্স থেকে 4,20,00,000 অডিয়েন্স আমরা এস্টিমেটেড সাইজের অডিয়েন্স পাইছি, এবং আমরা একটা এস্টিমেটেড রেজাল্টও পাচ্ছি। দেখেন আমাদের অ্যাডটা যদি আমরা এভাবে দিতে পারি, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট আমাদের আসতে পারে 15,000 থেকে 43,000 রিচ, মানে হচ্ছে পার ডে আমরা 15,000 মানুষকে হচ্ছে আমাদের অ্যাডটা দেখাইতে পারি। মিনিমাম 15,000 আর ম্যাক্সিমাম হচ্ছে 43, মানে হচ্ছে 43,000 মানুষজন আমাদের অ্যাড দেখতে পারে। আর এস্টিমেটেড পেজ লাইক দেখেন কত, 272 থেকে 785। আমাদের যে বাজেট আছে এটা দিয়ে মিনিমাম 272টা লাইক আমরা পেতে পারি, আর ম্যাক্সিমাম হচ্ছে 785টা। তাহলে টার্গেটিংটা বুঝতে পারছেন। আমরা অ্যাড সেটের নাম দিয়ে দিলাম জিন্স অ্যান্ড ক্লথিং, আর কিছু দিতে হবে না। অ্যাড সেট না দিলেও পারতেন, কারণ এখানে তো একটাই অ্যাড সেট, যদি মাল্টিপল অ্যাড সেট হইতো তাহলে রিনেম বা একটা নাম দেওয়াটা আসলে ইম্পর্টেন্ট হয়ে যেত তখন। আমি সবসময় এই অ্যাড সেটের নামটা নামকরণ করি আপনার হচ্ছে অডিয়েন্সের নাম অনুযায়ী। আমি ম্যাক্সিমামে আমার ক্যাম্পেইনগুলো আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে একটা ইন্টারেস্ট আমি ইউজ করছি একটা অ্যাড সেটে। এখানে 5টা আছে, বাট আমি একটা ইউজ করতাম, একটা ইউজ করে ওইটাই হচ্ছে আমি এখানে অ্যাড সেটের নাম হিসেবে রাখতাম। এরকম মাল্টিপল অ্যাড সেট তৈরি করা থাকতো, ওইখান থেকে যেটা ভালো রেজাল্ট ওটাকে আমি রাখতাম, বাকিগুলো আমি পজ করে দিতাম। এভাবে মূলত আমি আমার ক্যাম্পেইনগুলো সাজাই। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি অ্যাড সেট তৈরি করা শেষ, অ্যাডও তৈরি করা শেষ, ক্যাম্পেইনও তৈরি করা শেষ। আমরা একটু রিচেক দিব এখন। রিভিউ, এই যে এখানে দেখেন এডিট এবং রিভিউ, দুইটা অপশন পাওয়া যায়। এডিটের মাধ্যমে আপনি এখানে সব আবার এডিট করতে পারবেন, আর রিভিউয়ের মাধ্যমে আপনি সবকিছু দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন ক্যাম্পেইনের নাম দিছি, এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাড না, বাইং টাইপ অপশন, অবজেক্টিভ এঙ্গেজমেন্ট। এরপর আমরা যদি অ্যাড সেট লেভেলে যাই, আবার রিভিউতে ক্লিক করি, দেখেন আমাদের কনভার্সন লোকেশন হইতেছে ফেসবুক পেজ, পেজের নাম হচ্ছে এমএফআই ফ্যাশন, লাইফ টাইম বাজেট হচ্ছে $50, আর বাজেট স্কেজুয়ালিং হচ্ছে নো। এটার মানে কি, ও আচ্ছা, অ্যাড স্কেজুয়ালিংটা নাই, টাইম অনুযায়ী আমরা দিই নাই এটা। দেখেন স্টার্টিং ডেট হচ্ছে মানডে ডিসেম্বরের 30 তারিখ, আর এন্ডিং ডেটটা হচ্ছে সানডে
এটা হচ্ছে জানুয়ারির 5 তারিখ। আর অ্যাড স্কেজুয়ালিং অল টাইম হচ্ছে অ্যাডটা রান হবে। এরপর হচ্ছে লোকেশন, যেটা আমরা টার্গেট করছি পুরো বাংলাদেশ। আপনি বাংলাদেশ পুরাটাই যদি সিলেক্ট করেন আপনার লাইক পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর যদি আপনি স্পেসিফিক একটা লোকেশন দেন যে না, লাইক ক্যাম্পেইন করবো, আমি চাই আমার ঢাকার মানুষজন আমার অ্যাডটা দেখুক, লাইক দিক, তাহলে কিন্তু লাইক কম আসবে। যত বেশি কম সুযোগ দিবেন ফেসবুককে, আপনার ক্যাম্পেইনের রেজাল্ট তত কম আসবে। এটা হচ্ছে নিয়ম ফেসবুকের। মিনিমাম এজ 18 বছর বয়স যারা, তারাই আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে সকল অ্যাড দেখবে। বাট আমরা যদি এজ সাজেশন দিয়ে দিই, যেমন 22 বছর থেকে 40 বছর, তাহলে ফেসবুক চেষ্টা করবে এই রেঞ্জের মধ্যে মানুষজনকে অ্যাড দেখানোর। জেন্ডার অল, মেল ফিমেল দুইজনই আছে। ডিটেল টার্গেটিংয়ে আমরা ডেনিম, জিন্স, স্লিম ফিট প্যান্টস, শার্ট, আউটারওয়্যার, এই ধরনের অ্যাপারেল বা ফেব্রিক্স টাইপের জিনিসপত্র আমরা টার্গেট করছি। আর অ্যাড টার্গেটিং এক্সপানশন দিছি আমরা। এই জিনিসটার মানে কি? অ্যাড টার্গেট এক্সপানশন, এটার মানে হইতেছে আমাদের অ্যাডটা যদি ভালো পারফর্ম করে এই অডিয়েন্সগুলো যদি দেখা শেষ করে ফেলে, আমাদের অ্যাডগুলো যদি দেখা শেষ করে ফেলে, ফেসবুক চেষ্টা করবে এর বাইরে গিয়েও আমাদের অডিয়েন্স দিবে, তারা আমাদের অ্যাডটা দেখবে। ওইটাকে বলে টার্গেটিং এক্সপানশন। এই যে দেখেন, প্লেসমেন্ট কি? ওই যে বিভিন্ন জায়গায় যে আমাদের অ্যাডটা যায়, স্টোরিতে অ্যাড যায়, তারপরে ভিডিও প্লেসমেন্টে অ্যাড যায়, মার্কেট প্লেসে অ্যাড যায়, ইনস্টাগ্রামের এক্সপ্লোরে অ্যাড যায়, তারপর হচ্ছে ফেসবুক রিলসে অ্যাড যায়। এই যে প্লেসমেন্টগুলা, এগুলোকে আমরা একত্রে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রাখছি, যাতে করে ফেসবুক তার নিজের মতো করে বিভিন্ন প্লেসমেন্টে অ্যাড পাঠাতে পারে এবং আমাদের বেস্ট রেজাল্টটা এনে দিতে পারে। আর পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লাইক, পেজ লাইক। আমার তো উদ্দেশ্য একটা, আমি পেজ লাইক বা ফলোয়ার নিয়ে আসবো। আর পেজ লাইক বলতেই, একটা লাইক যখন কেউ প্রেস করে, একটা লাইক যখন পেজে আসে, সেটা কিন্তু লাইক হিসেবেও আসে এবং ফলোয়ার হিসেবেও আসে, তো দুইটাই আসে। তো এই জন্য পেজ লাইকটাই হচ্ছে এখানে আমার পারফরমেন্স গোল। বিট স্ট্র্যাটেজি, হাই ভলিউম। আমার আমি ফেসবুকে এই স্ট্র্যাটেজির মাধ্যমে বোঝাচ্ছি যে হাইস্ট ভলিউম, এর মাধ্যমে বোঝাচ্ছি যে আমার যা বাজেট আছে এটা তুমি খরচ করো, কোনো অসুবিধা নেই, বাট আমাকে হাইস্ট নাম্বার অফ লাইক এনে দিও। এটা হচ্ছে আমার বিল্ডিং স্ট্র্যাটেজি। মানে ফেসবুকের উপর আমি কিছুটা নির্ভরশীল এখানে। হোয়েন ইউ গেট চার্জড, আপনি কখন ফেসবুকের মাধ্যমে, মানে আপনার টাকাটা কখন খরচ হবে? ইমপ্রেশনের থ্রোতে। ইমপ্রেশনের মাধ্যমে হচ্ছে আমার টাকাগুলা কাটবে। যত বেশি ইমপ্রেশন আমি পাবো, তত বেশি আমার টাকা কাটবে। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড। তো এখানে আমরা একটা জিনিস একটু দেখি। এই যে ইমপ্রেশনের মাধ্যমে যে চার্জটা কাটলো, এটা ইমপ্রেশনটা কি আপনারা বুঝতে পারছেন? দাঁড়ান জিজ্ঞাসা করি, তাহলে অ্যান্সার পাবো। মাহমুদুল্লাহ হাসান, মাহমুদুল্লাহ, মাহমুদ, জি স্যার। বলেন তো ইমপ্রেশন কি? বললেন তো ইমপ্রেশন। স্যার এটা একটু বুঝি নাই একটু। বুঝেন নাই? বুঝি নাই। আবিদ হাসান, জি স্যার। বলেন ইমপ্রেশন কি? ইমপ্রেশন হইতেছে স্যার আমাদের যে একটা যে পোস্ট হবে বা ক্যাম্পেইন হবে, এই ক্যাম্পেইনে যারা রিয়েক্ট করবে বা আমাদের ক্যাম্পেইনটা লাইক কমেন্ট করবে, এগুলোকে ইমপ্রেশন ধরা হয়।
না না, এগুলো তো ইমপ্রেশন না। স্পেসিফিক্যালি বলেন, প্রথমে তো ঠিকই ছিল, পরে আবার এত কিছু অ্যাড করলেন কেন? বলেন, আবার বলেন। আমাদের আমাদের ক্যাম্পেইনটা যতবার মানুষ দেখবে ততবারই ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটাই। আমাদের অ্যাডটা একটা পার্সন যতবার দেখবে ততবারই হচ্ছে ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। 1,000 মানুষ যতবার আমাদের অ্যাডটা দেখবে ততবার হচ্ছে ইমপ্রেশন হবে। তো এই জন্য দেখবেন রিচ এবং ইমপ্রেশনের সবসময় একটা পার্থক্য থাকে। রিচ সবসময় কম হয়, কিন্তু ইমপ্রেশনটা বেশি হয়। কারণ রিচ কারা? রিচ হচ্ছে যারা ইউজার। আপনি, আমি, আপনারা সবাই একজন রিচ বা একজন ইউজার। এখন আমরা তো একটা অ্যাড একাধিকবার দেখতে পারি। আমরা এই যে স্ক্রিনটা আমার সামনে দেখতে পাচ্ছি, এটা তো আমরা অনেকবার এখানে হচ্ছে স্ক্রিন টাচ করতেছি, তারপর হচ্ছে দেখতেছি, আবার অন্যদিকে তাকাইতেছি। বারবার যে তাকাইতেছি, এইগুলো হচ্ছে এক একটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়। তো আমরা অ্যাড যতবারই দেখি ততবারই একটা করে ইমপ্রেশন হয়। এই জিনিসটা আর কতবার আপনাদের শেখাবো বলেন? এই একটা বেসিক জিনিস এখনো আপনাদের মাথায় নাই। তাহলে ইমপ্রেশনটা আমরা বুঝলাম, যতবার মানুষ অ্যাড দেখবে ততবার ইমপ্রেশন কাউন্ট হবে, আর ওই অনুযায়ী আমাদের টাকাটা কেটে নিবে। আমাদের অ্যাড সেট শেষ। আমরা অ্যাডটাকে একটু রিভিউ করি। পেজটা হচ্ছে MFI ফ্যাশন, এটা আমাদের অ্যাড। আমাদের মার্কেট প্লেসে আমাদের অ্যাড যাচ্ছে, তারপরে রিলসে আমাদের অ্যাড যাচ্ছে, তারপরে প্রোফাইল ফিডেও যাচ্ছে, আর একটা হচ্ছে সার্চ রেজাল্ট। এই কয়েকটা প্লেসমেন্টে হচ্ছে আমাদের অ্যাডটা যাচ্ছে। সবকিছু চেক করা শেষ হলে আমরা এটাকে কি করব? পাবলিশ দিয়ে দিব। তাহলে আমাদের লাইক ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে, লাইক আসা শুরু করবে। লোকাল ক্লায়েন্টদের সাথেও আপনাদের কাজ করার এক্সপিরিয়েন্স হবে আমি জানি। আপনারা ম্যাক্সিমাম ক্লায়েন্টের এই কাজটা আপনারা পাবেন, নতুন নতুন ক্লায়েন্টের, যে আমার তো পেজ লাইক লাগবে, আমার বাজেট $10 বা $20, আপনি কয়টা লাইক এনে দিতে পারবেন? তখন আপনি ওই যে এস্টিমেটেড ডেটা, এই যে এস্টিমেটেড ডেটা, এইখান থেকে আপনি বলে দিতে পারবেন যে এই যে লাইক ফলোয়ারের মাধ্যমে আমরা হচ্ছে লাইক ক্যাম্পেইনের মাধ্যমে যে আমরা যে ক্যাম্পেইনটা করে দেব, এটার মাধ্যমে এই পরিমাণ রেজাল্ট আপনি হচ্ছে পাবেন। যে ফলোয়ারগুলো রিয়েল টাইম, রিয়েল ফলোয়ার, কোনো ফেক ফলোয়ার না। মার্কেটে অনেকেই আছে যারা হচ্ছে ফেক ফলোয়ার বিক্রি করে, অটোমেশন ইউজ করে। 2 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে দেখবেন যে একটা পেজে লাইক চলে আসছে প্রায় 1,000, 1,500, 2,000, 2 মিনিটের মধ্যে। ওগুলাকে অটোমেশন বলে, অটোমেশন। তারপর হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কি ইউজ করে এগুলা হচ্ছে করা হয়। ওটা ফেক ফলোয়ার, ওটা ডেলিভারি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে 300-400 লাইক ডাউন হয়ে গেছে, কমে গেছে। ক্লাসে কথা বলতেছেন কেন? ভালো লাগতেছে না? ক্লাস কি ভালো লাগতেছে না? কে কি কথা বললেন? এত বড় মানুষ, তারপরেও যদি এই জিনিসগুলা বুঝাইতে হয় আমাকে, এর থেকে লজ্জাজনক আর কিছু নাই। আপনারা অনেকেই আমার থেকে অনেক বড়। আচ্ছা, এখন আরেকটা সিক্রেট স্ট্র্যাটেজি শেখাবো, যেটা আপনারা আপনাদের লাইফে অনেক কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? সেটা হলো, অনেক ছোট ছোট ব্র্যান্ড আছে, একদম ছোট ছোট ব্র্যান্ড, কেবল বিজনেস শুরু করছে। ওরা কি করে? ওরা বলে যে ভাই, আমার লাইক লাগবে প্রচুর, আমার 10,000 20,000 লাইক লাগবে আমার ফেসবুক পেজে, বাট আমার বাজেট কিন্তু ভাই কম, আমার বাজেট এত না। আপনি যদি এই কন্টেন্ট ইউজ করে একটা লাইক ক্যাম্পেইন করেন, আপনি বেশি লাইক পাবেন না, বাট যে লাইকগুলো আপনি পাবেন, এই লাইকগুলা, এই ফলোয়ারগুলা আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজন। এটা ইন ফিউচার আপনার ব্র্যান্ডের জন্য কাজে লাগবে। কিন্তু
এখন যে স্ট্র্যাটেজিটা শেখাবো এটা ব্র্যান্ডের জন্য কোনো কাজে লাগবে না, বাট এটা আহ, আপনার পেজে অনেক লাইক এনে দিবে, অনেক লাইক এনে দিবে। ধরেন $1 আপনি 200-300 লাইক আপনি পেয়ে যাবেন অনায়াসে। $10 ইউজ করলে আপনি 1,000, 2,000, 3,000 লাইক পর্যন্ত পেয়ে যেতে পারেন। ঠিক আছে? তো ওইটা আবার কিন্তু কাজে লাগবে না, ব্র্যান্ডের সাথে ম্যাচ করবে না ওই কন্টেন্টটা। তো চলেন ওইটাও শিখি। ধরেন আমি এই জিনিসটার আগে বেসিকটা বলি। বাংলাদেশে মানুষরা কোন জায়গায় একটু ইমোশনাল বলেন তো? কোন কোন জায়গায় তার ইমোশনটা কাজ করে একজন বাঙালির? কোন কোন জায়গায় একটু বলেন। স্যার সবাই অফার বলতে দিলে, পারে। জি। স্যার অফার দিলে হয়তো। না না, অফারের কথা বলতেছি না, আপনার ব্র্যান্ড সম্পর্কে কোনো আলোচনাই নেই এখানে। আমি বলছি যে আমাদের কোন জিনিসগুলো দেখলে খারাপ লাগে বা আমরা ইমোশনালি ড্যামেজ হয়ে যাই, প্লাস হচ্ছে আমাদের আবেগগুলা কাজ করে বেশি। আবার ধরেন যে মানে ভালো লাগে দেখতে, যে এই জিনিসটা হচ্ছে খুব ভালো লাগতেছে, একটা স্যার স্যার ওই কোনটা যে দেখছেন আপনার খুব ভালো লাগতেছে যে না ও স্যার ওই যে প্রেজেন্ট করতেছে। জি স্যার, স্যার হচ্ছে বিভিন্ন সময় স্যার ওই যে অসহায়দের সাহায্য, হ্যাঁ, তারপর স্যার ধর্মীয় অনুভূতি, হ্যাঁ, তারপরে স্যার এরকম বিষয়গুলি স্যার। এক্স্যাক্টলি। ধর্মীয় অনুভূতিতে আমরা হচ্ছে অনেক বেশি আবেগী। তো আমরা ওরকম কোন একটা কন্টেন্ট যখন আমরা দেখি, দেখবেন যে কন্টেন্টে মানুষ বলতেছে যে আপনি আমাকে আমাকে আমার পাশে থাকার জন্য লাইক বাটনে ক্লিক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, বলে না অনেক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি অনেক ভিডিও মানে আমার সামনে আসতো, হিন্দিতে বলতো যে আহ, এই ভিডিও দেখার পর তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই শেয়ার করো। জি স্যার, জি হ্যাঁ, এরকম আসে না? জি স্যার। জি স্যার। এই যে এই কন্টেন্টের কথাই আমি বলতেছি আপনাদেরকে। তো আমরা যদি বাংলাদেশি কোনো ক্রিকেটারকে হচ্ছে একটা ক্রিকেটারের একটা ছবি এখানে রাখি, রেখে আমরা বলি যে আপনি যদি তামিম ইকবালকে ভালোবাসেন তাহলে একটা লাইক বাটন প্রেস করে দেন, মানুষ দিবে না? দিবে তো। এক্স্যাক্টলি, এই জায়গায় হচ্ছে এই সিক্রেটটা। তো আপনি কি করবেন? জাস্ট সিম্পলি তামিম ইকবালের একটা ছবি নিয়ে আসেন। তামিম ইকবালের এই একটা ছবি আমরা হচ্ছে ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখানে আপনি বাংলায় লিখে দিলেন নিচে যে ওকে, আপনি এভাবে দিতে পারেন। এবং আরেকটু ভালোভাবে দেখার জন্য যেটা করতে পারেন, এরকম একটা শেপ পেছনে অ্যাড করে দিলেন।
হয়ে গেল। মানুষের ইমোশন কাজ করবে, মানুষ লাইক দিবে। কিন্তু এই এই ব্র্যান্ডকে কিন্তু সবাই পছন্দ করবে না। যারা জ্যাকেট পছন্দ করে, যারা হচ্ছে গ্যাবার্ডিন পছন্দ করে, যারা ট্রাউজার পছন্দ করে, ওরা কিন্তু এই ডেনিম প্যান্ট কখনো লাইক করবে না। ওদের কাছে অ্যাড যাবে, বাট অ্যাডের খরচ বাড়বে, বাট লাইকটা কম আসবে। আবার যারা ডেনিম প্যান্ট পছন্দ করে কিন্তু লাইকটা দিতে চায় না, ওরাও কিন্তু দিবে না। তো এখানে লাইক পাওয়ার চান্সটা কম, কিন্তু ভ্যালুয়েবল অডিয়েন্স গুলো আপনি পাবেন। আর এইখানে আপনি যে লাইক গুলা পাবেন, এগুলা কোনো কাজের না, বাট অসংখ্য লাইক আপনি পাবেন। ঠিক আছে? তো এরকম ক্লায়েন্ট যদি কখনো পান যারা অনেক অনেক লাইক চাইতেছে, তাদের জন্য এগুলা চালাই দিবেন। স্যার এগুলা চালাইলে আবার গেলো পারে কমেন্টে। গালি দিলে তো আপনারা গালি দিতেছে না, যার ব্র্যান্ড তারে গালি দিতেছে। সে আপনাকে বলছে আপনি হচ্ছে বেশি বেশি অ্যাড লাইক নিয়ে এসে দিবেন, তাহলে আপনার তো আর কিছু করার নাই। আপনি তো রিয়েল লাইক এনে দিতেছেন একটা পেজে, তাই না? অটোমেশন তো আর ইউজ করতেছেন না, ফেক লাইক তো আনতেছেন না। এই লাইক গুলা কখনো ড্রপ করবে না, অল্প বাজেটে অনেক লাইক আসবে। আবার এখানে কোনো ধরনের আহ, একটা হাদিস বা একটা একটা ধর্মীয় কোনো কিছু যদি আপনি প্রমোট করতে চান, এবং নিচে যদি আপনি বলে বলে দিতে চান এরকম ভাবে যে আপনি যদি এটাকে পছন্দ করেন তাহলে লাইক বাটন প্রেস করেন, এরকম কিন্তু হয় আর কি, দেখছি আমি। আবার এমন কিছুই আছে, টেক্সট আছে, যে আপনি যদি লাইক বাটন প্রেস না করেন আপনার এটা হবে, আপনার এটা হবে। ঠিক আছে? আপনি যদি শেয়ার না করেন এটা হবে। মানে মানে খুবই ডিসকাস্টিং এই জিনিসগুলা। বাট আমি কখনো শেখাই না কাউকে এই জিনিসগুলা, বাট আমি দেখি। তো আজকে আমি হচ্ছে আপনাদের দেখালাম যে আমাদের লোকাল ক্লায়েন্টের অনেক কাজ করতেছে, আমাদের ব্যাচ ওয়ানের স্টুডেন্টরা। তো ওরা হচ্ছে এই কাজগুলা অনেকেই করতেছে। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে এখন, কাজ তো করা লাগবে, তাই না? এই জন্য। তো আমরা জাস্ট ওইখানে পেজ এঙ্গেজমেন্টের জায়গায় অ্যাডে ওই পিকচারগুলো অ্যাড করে দিতে পারবো যদি আপনারা দিতে চান। বাট যে মেথডটা আমি দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে ডেনিম ব্র্যান্ডের ডেনিম প্রোডাক্ট নিয়ে, এটা হচ্ছে বেস্ট মেথড। এটা আপনি দেশে কিংবা দেশের বাইরে যে জায়গায় যান, এটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল। সবাই এটা পছন্দ করবে, সবাই এটাকে অ্যাগ্রি করে আপনার মার্কেটিংটা শুরু করবে। কিন্তু বাংলাদেশি যারা, ওরা হচ্ছে ওই যে বললাম অল্প বাজেট বেশি রেজাল্ট, তাদের জন্য ওইটা। তাহলে বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার। এখন আমরা আরেকটা ডিফারেন্ট ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। দেখেন, এঙ্গেজমেন্টে আমি যখন আসলাম, আমি ম্যানুয়ালে গেলাম, আমি ক্যাম্পেইনের নাম দিলাম এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, সেটা নাম দিয়ে রাখলাম। এখন আমার বোঝার জিনিস আছে এখানে অনেক কিছু, সবকিছু ঠিক থাকবে, চেঞ্জ করলাম না। অ্যাড সেটে যাই, এই যে কনভার্সন লোকেশন গুলা কি কি? মেসেজিং অ্যাপ। এই মেসেজিং অ্যাপের মাধ্যমে আমরা হচ্ছে আহ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারি। আমরা বিভিন্ন ধরনের কাস্টমারের সাথে কথা বলতে পারি মেসেজিং অ্যাপের মাধ্যমে। দেখবেন যে অনেক মেসেজ ক্যাম্পেইন করে বাঙালি যারা নতুন বিজনেস ওনার, ওরা প্রচুর মেসেজ ক্যাম্পেইন করে, হোয়াটসঅ্যাপ মেসেজ, ইনস্টাগ্রাম মেসেজ বা ফেসবুক মেসেঞ্জার, এগুলোর মাধ্যমে মেসেজ ক্যাম্পেইন করে, যাতে করে তারা কাস্টমারের সাথে কথা বলে প্রোডাক্ট সেল করতে পারে। কারণ তারা ওয়েবসাইট এফোর্ড করতে পারে না, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখা যায় 10,000 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়। আবার ডোমেইন হোস্টিং কেনা লাগে, তারপরে হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্টটা বুঝে না। অনেকে তো আর আপনার মতো আমার মতো হচ্ছে ডিজিটাল মার্কেটার না বা ওয়েব ডেভেলপার না। তারা তো জাস্ট তাদের একটা মনে হয়েছে যে এই প্রোডাক্টটা আমি অনলাইনে সেল করলে কয়টা টাকা হচ্ছে প্রফিট করতে পারবো,
তারা ওই উদ্দেশ্যে কিন্তু বিজনেসটা শুরু করে। ওরা কিন্তু এত কিছু জানে না। এই জন্য আপনাকে ফেসবুক অ্যাডের জন্য হায়ার করে। এই জন্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওদেরকে দিয়ে হচ্ছে ভিডিও করায়। তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে হচ্ছে কন্টেন্ট তৈরি করে নেয়। এগুলো হচ্ছে তারা জানে না, আসলে জানে না, এক্সপার্টিস নাই তাদের। তারা এই জন্য ওয়েবসাইটের হ্যাজেলটাও নিতে চায় না। ওয়েবসাইটে দেখেন অর্ডার করাটা কিন্তু ইজি। যারা স্মার্ট অডিয়েন্স তারা কিন্তু ইজিলি ওয়েবসাইটে অর্ডার করে ফেলে, বাট মেসেজিং করতে চায় না অনেকে আবার। তো এইসব বিজনেস ওনাররা মেসেজিং এর মাধ্যমে বেশি বেশি ক্যাম্পেইন করে। তখন তাদের রিকোয়ারমেন্ট হলো যে ভাই আমার সাথে, আমাকে আপনি মেসেজ ক্যাম্পেইন করে দেন আর সেল এনে দেন, বেশি বেশি সেল এনে দেন। তখন আপনার কাজ হবে কি, মেসেজ ক্যাম্পেইন করা। এই যে মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে আপনি হচ্ছে আহ, একটা অ্যাড সেট আপ করবেন আপনার এই পেজের। এখানে ইনস্টাগ্রাম থাকতে পারে, হোয়াটসঅ্যাপও থাকতে পারে। ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কেন থাকে, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটা আপনি কানেক্ট করে কাস্টমারকে হোয়াটসঅ্যাপে নক দেওয়াইতে সহযোগিতা করতে পারেন। এটা আমরা দেখবো একটু পরে। তো মেসেজিং অ্যাপের উদ্দেশ্য হলো কি, কাস্টমার যেন আপনাকে মেসেজ দেয় আপনার অ্যাড দেখে। এটা হচ্ছে উদ্দেশ্য। সবকিছু ঠিক থাকুক, আমরা হচ্ছে একটু এঙ্গেজমেন্ট অ্যাডে যাই। অ্যাডে আমরা হচ্ছে আমাদের বিজনেস পেজ বা এমএফআই ফ্যাশন এটা সিলেক্ট করে দিছি। এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করি। প্রোডাক্ট ধরেন যে যেটা, এটা একটা ডেনিম জিন্স। ডেনিম জিন্স হচ্ছে আপনি সেল করবেন, আপনার কাছে আছে। এটা ভিডিওর মাধ্যমে আপনি দিতে পারতেন, আবার ইমেজের মাধ্যমে দিতে পারতেন। তো এখন এটা মেসেজিং অ্যাপের মাধ্যমে কিভাবে সেল হবে, মেসেজিং এর মাধ্যমে কিভাবে সেল হবে, দেখেন নিচে একটা কল টু অ্যাকশন বাটন দেখতে পাই, লেখা আছে চ্যাট ইন মেসেঞ্জার। এখানে বাটন হচ্ছে সেন্ড মেসেজ। কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলে আপনার পেজে একটা মেসেজ যাবে। বাটনে ক্লিক করলে হচ্ছে তারা মেসেঞ্জারে রিডিরেক্ট হয়ে যাবে। মেসেঞ্জারে গিয়ে আপনাকে সরাসরি একটা মেসেজ দিতে পারবে যে এই প্রোডাক্টের প্রাইস কত, এটা কি এক্সেল সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা ডেলিভারি হইতে কতদিন লাগে, এটার কালার কি থাকবে নাকি থাকবে না। অনেকগুলো কিন্তু কোয়েরি থাকে একটা কাস্টমারের। তো যখনই মেসেজ দিবে তখনই হচ্ছে আপনার অ্যাডের একটা মেসেজিং কাউন্ট হবে, রেজাল্ট কাউন্ট হবে। তো হেডলাইন এখানে চ্যাট ইন মেসেঞ্জার এগুলো চেঞ্জ করবো আমরা। ধরেন যে এখানে তো ইংলিশে সবকিছু লেখা, আমরা ধরেন ইংলিশেই লিখলাম। আচ্ছা, এটা আমাদের টেক্সট। দ্য বেস্ট ডেনিম ব্র্যান্ড ইন বাংলাদেশ, লেভেল আপ ইউর ওয়ার্ড্রপ উইথ আওয়ার ডেনিম জিন্স, অল সাইজ আর অ্যাভেলেবল। ওকে, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল। আচ্ছা, এটাও দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে একটা হেডলাইন ইউজ করব। হেডলাইন কি দিব? হেডলাইন দিতে পারি ডেনিম জিন্স ফর অল, এটাও দিতে পারি। বা বেস্ট ডেনিম জিন্স ইন বাংলাদেশ, এটাও দিতে পারি। আমরা একটু রিজেনারেট করি, দেখি আরো কোনো টেক্সট আমরা পাই কিনা। ডেভেলপ ইউর স্টাইল, লেভেল আপ ইউর ওয়ার্ড্রপ। আচ্ছা, মূলত এইগুলাই। তো
এখানে দেখেন ডিসক্রিপশনেও আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। আমরা দিতে পারি যে প্রি রিটার্ন, সেইটুকুই থাকুক। তো কাস্টমাররা কি ফিল করবে যে আমি এই প্রোডাক্টটা আসলে দেখে নিতে পারবো, যদি আমার পছন্দ না হয় আমি এটা ফ্রিতেই রিটার্ন করে দিতে পারবো। বুঝছেন কত সুন্দর? তো এই কন্টেন্টটা টোটালি বাংলাও হইতে পারতো, ইংলিশেও হইতে পারতো। এটা টোটালি ডিপেন্ড করবে যে ব্র্যান্ড ওনার সে আপনাকে বলে দিবে যে আপনি কন্টেন্ট বাংলায় লিখেন, আপনি কন্টেন্টটা ইংলিশে লিখেন। বাট কন্টেন্টটা লিখতে হবে আপনাকে, যদি রেডিমেড কোনো কন্টেন্ট না থাকে। তবে ছোট ছোট ব্র্যান্ডের বিজনেস ওনাররা ওরাই হচ্ছে নিজেরা কন্টেন্ট তৈরি করে দেয়। বাট আপনি যদি কোনো কোথাও জব করেন বা কোথাও যদি হচ্ছে আপনি আহ, একটু যদি মিড লেভেলের কোম্পানিতে কাজ করেন, আপনার ম্যাক্সিমাম টাইম এই অ্যাড কপিগুলো তৈরি করে নিতে হবে টিমের সাথে। আচ্ছা, এভাবে আমরা অ্যাডটাকে সেট আপ করবো। এটা কি ক্যাম্পেইন? এটাকে বলে মেসেজ ক্যাম্পেইন। যেহেতু আমরা মেসেজের মাধ্যমে সেল করব, আমরা এটাকে বলবো মেসেজ ক্যাম্পেইন। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্টিনেশন। এখানে এই যে সেন্ড মেসেজ বাটনে যখন কেউ ক্লিক করবে তারা কি দেখতে পাবে? তারা ব্র্যান্ড ওনারের সাথে কথা বলতে পারবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তাকে যদি ব্র্যান্ড ওনার একদম অন টাইম রিচ না করতে পারে তাহলে সে কি করতে পারে? তো স্টার্ট কনভারসেশন কি হবে? আমরা এখানে দিতে পারি যে হাই, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। এটা বাংলায় কি হতে পারে? যে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। এই মেসেজটা কখন যাবে? যখন কেউ এই যে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে। সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলো, অটোমেটিক আপনাকে মেসেজ দিয়ে দিবে ব্র্যান্ড থেকে যে হাই, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, এই মেসেজটা আসবে। বা প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এরপরে একটা কোশ্চেন আপনি বলবেন। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হইতেছে ক্যান আই মেক এ পারচেজ। এটাকে আপনি কি বলতে পারেন? ধরেন যে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি লিখবেন, তাই না? ধরেন এই প্রোডাক্টের নাম কি? ডেনিম। আচ্ছা, এই প্রোডাক্টের কি কি কোশ্চেন থাকতে পারে এটা আপনি একটু মাথায় নেন। মানুষ জিজ্ঞাসা করতে পারে যে এক্সেল সাইজটা আছে কিনা, বা এল সাইজটা আছে কিনা। তাহলে আপনি লিখে ফেলেন এখানে যে কি কি সাইজ অ্যাভেইলেবল। ওকে, আপনি রেসপন্স লিখে দিলেন যে এস সাইজ, তারপর এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল। হয়ে গেল। এই সাইজগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে। এখন যদি একটা অ্যাভেলেবেল না থাকে সেটা আপনি পরে চেঞ্জ করে নেবেন যে এক্সেল সাইজটা নাই, এরকম। আচ্ছা, এরপর একটা কোশ্চেন গেল। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 2, যেটা কিনা আমরা বলতে পারি যে কি বলা যায়, কালার গ্যারেন্টি আছে কিনা। প্যান্ট কালার হ্যাঁ, কালার গ্যারেন্টি আছে। কত দিনের দিবেন? ধরেন যে 6 মাস, 6 মাসের কালার গ্যারেন্টি আছে। এরপরে যদি আরো কোনো কোশ্চেন দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বাট আমি এই দুইটা কোশ্চেন রাখলাম। রাখার পর আমি কি করব? অ্যাডটাকে অ্যাডটাকে রেডি রাখলাম। বাকি সবকিছু ঠিক থাকলে আমি পাবলিশ করে দিব। বাট এটার আগে এনশিওর করতে হবে যে আমাদের অ্যাডের সবকিছু ঠিক আছে কিনা, প্লাস
আমাদের যে অ্যাডসেট লেভেল আছে, অ্যাডসেট লেভেলে আমাদের বাজেট ঠিক আছে কিনা, বাজেট কি আমরা পার ডে $20 হিসেবে আমরা স্পেন্ড করব নাকি $5 করে স্পেন্ড করব, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার বাজেট হচ্ছে $2, প্রতিদিন আমার বাজেট $2, $2 করে খরচ করেন, দেখবো আমি কেমন রেজাল্ট আসে। যদি রেজাল্ট ভালো আসে আমি বাজেট ইনক্রিজ করবো, এরকম বলতে পারে। তাহলে আপনি ওইভাবেই সেট আপ করে দিবেন, ডেইলি দিবেন $2। আমি কিন্তু এখন লাইফ টাইম আর দিলাম না, কারণ এটা সেলস ক্যাম্পেইন, এটাতে অনগোয়িং থাকবে। যদি ভালো রেজাল্ট করে বাজেট বাড়াবেন, ভালো রেজাল্ট না করলে বাজেট কমাবেন, এটাই। এরপর লোকেশন। লোকেশন আপনি চাইলে বাংলাদেশের বাইরে, আম, বাংলাদেশ, টোটাল বাংলাদেশ সিলেক্ট না করে চিটাগং, ঢাকা এভাবেও সিলেক্ট করতে পারেন। আবার বাংলাদেশকেও টার্গেট করতে পারেন, টোটাল বাংলাদেশ। ডিপেন্ড করে হচ্ছে আপনার কাস্টমারের ইয়ের উপর, সেটা বিজনেস ওনারই হচ্ছে বলে দিবে এটা। ওকে। আর এরপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স সাজেশন। অডিয়েন্স ওই যে প্রোডাক্ট, সেটা আপনার একটু ব্রেনস্টর্ম করতে হবে, আপনার মাথাকে একটু ইউজ করতে হবে, এই জায়গায় চিন্তা করে বের করতে হবে যে আমি যে জিনিসটা সেল করতেছি এটা আসলে কে কিনতে পারে, আমার এই জিন্স প্যান্টটা কারা কিনতে পারে। যাদের বয়স 50+, ওরা কি এই জিন্স প্যান্ট পরবে? ওরা তো হচ্ছে এখন কি করে, ওই বয়সী লোকজন এখন কি করে, জিন্স প্যান্ট পরতে চায় না, খসখসা লাগে একটু, ইয়া লাগে, ডিস্টার্ব হয় তাদের জন্য, পড়তেও ঝামেলা, তাদের এটা খুলতেও ঝামেলা। তারা কি করে, একদম যে নরম সফট কাপড়গুলো আছে ওগুলো তারা ইউজ করে, তার মানে আমাদের অডিয়েন্স না। তাহলে আমাদের অডিয়েন্সটা কারা? যারা 18 বছর বয়স, তারা কি আমাদের অডিয়েন্স? তারা হবে না, কারণ তাদের কাছে টাকা নাই, টাকা কম, তারা বাবা মার টাকা ইউজ করে হচ্ছে চলে বেশিরভাগ সময়। আর যারা 20 বছরের বেশি, তারা দেখবেন যে তারাও বাবা মার উপর নির্ভরশীল, অনেকেই কিছু কিছু আছে আর্নিংও করে। তবে তারা আসলে বুঝতে শিখে যে কোন প্যান্টটা কিভাবে, কেমন, কোন প্যান্টটার কোয়ালিটি কেমন, এই জিনিসটা বুঝতে শুরু করে 20 বছরের বয়স থেকে আর কি। তো আমরা সেফ জোনে থাকার জন্য আমরা কি করতে পারি, আমরা 22 দিতে পারি বয়সটা, আমরা দিতে পারি কি 22, যেখানে 22 দিতে পারি। আবার আমরা ডেটের রেঞ্জ রাখতে পারি 40 পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত মানুষ ধরেন এই প্যান্টটা বা এই জিন্স প্যান্টটা পরতে পারে আমাদের ধারণা। আর প্রোডাক্ট কারা কিনবে? উমেনরা কিনবে এই প্রোডাক্ট? না, মেনরা কিনবে। তার মানে মেনকে টার্গেট করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে না, উমেনরা দেখলে তো তাদের হাজব্যান্ডের জন্য বা বয়ফ্রেন্ডের জন্য প্রোডাক্টটা গিফট করতেই পারে, তাই না? তখন কিন্তু আপনার অ্যাডের কপিটা চেঞ্জ করতে হবে, যে আপনি কি আপনার পার্টনারকে গিফট করতে চান, এই প্যান্টটা কি গিফট করতে চান, এইভাবে হচ্ছে আপনাকে বুঝাই বলতে হবে তখন। তো নর্মালাইজ করার জন্য হচ্ছে এভাবে অ্যাড দেওয়া ঠিক না, অল জেন্ডার। আমরা যে মানুষের জন্য প্রোডাক্ট সেল করব ওকে হচ্ছে টার্গেট করব। এরপরে টার্গেটিং কি হবে বলেন তো, এই প্রোডাক্টের জন্য ডেনিম জিন্স প্যান্ট টার্গেটিং কি কি হবে? জিন্স, জিন্স, তারপর হচ্ছে স্যার ডেনিম, ডেনিম, ডেনিম। তারপর হচ্ছে স্যার আচ্ছা, এক্সপোর্ট। আপনি এনাফ বলে ফেলছেন, এর বাইরে আসলে টার্গেটিং করার মতো কিছু নাই। দেখেন আমি কি জন্য বলতেছি, ডেনিম প্যান্ট আমরা তো সেল করতেছি, তাই না? আমরা ডেনিমের কিওয়ার্ডটা পাইছি, জিন্স পাইছি, আমরা বুঝে গেছি যে আসলে আমাদের এই কিওয়ার্ড দুইটার মধ্যে আছে। এর বাইরেও যদি আরো সাজেস্টিভ কিওয়ার্ড নিতে চান, আপনি এখান থেকে সাজেশনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যেগুলো যেগুলো মনে হয় যে একজন ছেলে মানুষ, পুরুষ মানুষ প্রোডাক্টটা কিনতে পারে, আপনি ওইগুলা সিলেক্ট করবেন। ঠিক আছে? যেমন স্লিম
ফিট প্যান্ট, ট্রাউজার, শর্টস, টি শার্ট, ক্লথিং, তারপর হচ্ছে লি জিন্স, এটা নাই মনে হয় বাংলাদেশে, আমি জানি না শিওর। তারপর হচ্ছে লেগিংস, এটা উইমেনদের। তারপর হচ্ছে স্ট্রিট ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, আউটার ওয়্যার, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড, টার্গেট ইন্টারেস্ট গুলা, টার্গেট অডিয়েন্স গুলা। এখান থেকে আপনি নিতে পারেন, নাও নিতে পারেন। আচ্ছা, তো আমরা এবি টেস্টিং করা শিখছিলাম তাই না? এবি টেস্টিং কি শিখছিলাম নাকি শিখে নাই বলেন তো, এই যে এবি টেস্টিংটা? স্যার এই বিষয়টা পরে বলতে চাইছিলেন। আচ্ছা আচ্ছা, মনে হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাসটায় এবি টেস্টিং কিভাবে করতে হয় এটা জানবো, তাহলে আজকের যে ক্লাসটা এটা আরো ভালো করে আপনারা বুঝবেন। তো টার্গেটিং কিন্তু আমাদের শেষ, এর বেশি আর টার্গেটিং করার কিছু নাই। এটা টার্গেটিং করা হয়ে গেল। এখন আমাদের সবকিছু আবার রিভাইজ দিতে হবে, সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা এই যে রিভিউ করব আমরা পাবলিশ করার আগে। সব ঠিক আছে, এড সেটে যাই, এড সেটে যাই রিভিউ করি। এখানে সবকিছু মোটামুটি ঠিক লাগতেছে। দেখেন, স্টার্টিং ডেট দিছি কিন্তু এন্ডিং ডেট দেই নাই। এটা কিভাবে রান হবে? রান অ্যাজ অনগোয়িং, মানে অনগোয়িং প্রসেসে থাকবে। এঙ্গেজমেন্টটা রিভিউ করি। আচ্ছা, এঙ্গেজমেন্ট একটা ইস্যু দেখাইতেছে। দেখেন, রেড কালারের একটা লেখা বলতেছে যে প্লিজ অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে কেন? কারণ আমার ফেসবুক সিলেক্ট করা আছে, ইনস্টাগ্রাম কিন্তু সিলেক্ট করা নাই। কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে যেরকম আমাদের অ্যাড যাবে, কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকলে তো আর যাইতে পারতেছে না, তাই না? এই জন্য আমাদের ইনস্টাগ্রামটা অ্যাড করতে হবে। এখন আমার ইনস্টাগ্রাম নাই বা আমার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম নাই, তাহলে আমি কি করব? তাহলে যেটা করতে হবে, আমাকে আবার অ্যাড সেটে যেতে হবে। যাওয়ার পর একদম শেষে যেয়ে প্লেসমেন্ট প্লেসমেন্টে সিলেক্ট করব। প্লেসমেন্ট সিলেক্ট করে ম্যানুয়াল প্লেসমেন্ট, এবং ম্যানুয়াল প্লেসমেন্ট থেকে এই যে এখান থেকে ইনস্টাগ্রামটাকে আনমার্ক করে দিতে হবে। তাহলেই ওই ইস্যুটা আর থাকবে না। তাহলে ইনস্টাগ্রামে আমার কোনো অ্যাড যাচ্ছে না, শুধুমাত্র ফেসবুকে। রিভিউ করি, দেখেন এখন কিন্তু আর ইস্যুটা নাই, সব ঠিক আছে। ওকে, তো মূলত এটাই হচ্ছে আমাদের ফেসবুক মেসেজ ক্যাম্পেইন উইথ এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। তাহলে আমরা আজকে শিখলাম দুইটা জিনিস, একটা হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন, আর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন উইথ মেসেজ অবজেক্টিভ। আচ্ছা, এখন যদি আপনাকে আপনাকে আমি বলি যে এই মেসেজ ছাড়াও কিন্তু এঙ্গেজমেন্টে আরো অনেকগুলো টাইপ আছে, সেটা কি কি? সেগুলো হইতেছে, দেখেন এই যে আবার আমি অ্যাড সেটে যাই, কনভার্সন লোকেশন আমরা মেসেজ মেসেজ অ্যাপ ইউজ করলাম একটু আগে। আমরা যদি এখন অন ইউর অ্যাডে ক্লিক করি, তাহলে কি দেখতে পাই? এঙ্গেজমেন্টের টাইপ দেখতে পাই। কয়টা টাইপ আছে? 4টা টাইপ আছে। একটা হচ্ছে ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট। ভিডিও ভিউ কিভাবে হয়? ধরেন আপনার কাছে একটা মিউজিক ভিডিও আছে, এই মিউজিক ভিডিওটা আপনি মানুষের কাছে প্রমোট করতে চান, মানুষজন এই মিউজিক ভিডিওটা দেখে, এই জন্য আপনি প্রমোট করতে চান। তো ভিডিও ভিউসে ক্লিক করতে হবে, তখন ভিডিও ভিউসে ক্লিক করে আপনি হচ্ছে পারফরমেন্স গোল দিতে পারবেন, যে ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস অথবা ম্যাক্সিমাইজ ট্রু প্লে। ঠিক আছে, এটা কিন্তু তখন আপনি হচ্ছে ইজিলি সেই ভিডিওটা এভাবে প্লে করতে পারেন। আর থ্রু প্লে আর 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লের পার্থক্য হলো যে 2 সেকেন্ডের উদ্দেশ্য হলো অনেক বেশি মানুষকে আমাদের ওই ভিডিওটা দেখানো, অনেক বেশি মানুষকে, যে এটার এস্টিমেটেড রেজাল্ট আপনি দেখতে পাবেন। দেখেন, 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে যখন সিলেক্ট করছি, আমার এই ভিডিওটা 6,800 জন থেকে 20,000 জন মানুষ দেখতে পাবে। 6,800 থেকে 20,000। ঠিক আছে, বাজেট কত? $20 সম্ভবত। ঠিক আছে, তাহলে $20 দিয়ে আমরা
6,800 জন থেকে 20,000 জন মানুষকে দেখাইতে পারবো। আর থ্রু প্লের আন্ডারে যদি আমি রাখি তাহলে আমার এই অ্যামাউন্টটা কমে যাবে। দেখেন কমে গেছে, 1,900 থেকে 5,600 মানুষ আমাদের ভিডিওটা দেখতে পাবে, থ্রু প্লে করবে। বাট রিচ কিন্তু অনেক বেশি হবে। রিচ কিন্তু এই 2 সেকেন্ড কন্টিনিউসে একটু কম, বাট থ্রু প্লেতে বেশি। বাট থ্রু প্লের উদ্দেশ্য হলো ভিডিওটাকে অ্যাটলিস্ট 15 সেকেন্ড মানুষকে দেখানো, এটা উদ্দেশ্য থাকবে থ্রু প্লের। যখনই একজন মানুষ 15 সেকেন্ড অ্যাটলিস্ট ভিডিওটা দেখবে, তখন একটা থ্রু প্লে কাউন্ট হবে আমাদের অ্যাডে। আর যদি 2 সেকেন্ড পর্যন্ত একটা ভিডিও দেখে কেউ, তখন আমাদের এই যে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, এটা অ্যাচিভ হবে। তো আমাদের উদ্দেশ্যই থাকবে অ্যাজ মাচ এজ পসিবল মানুষকে দেখানো একটা মিউজিক ভিডিও। তো অন্য কোনো ভিডিওর কথা বলি নাই, মিউজিক ভিডিওর কথা বলছি, তখন আপনারা কিন্তু 2 সেকেন্ড কন্টিনিউয়াস দিতে পারি। আদার প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ভিডিও হইলে সেটা আপনারা ফুল ভিডিও দেখানোর চেষ্টা করবেন, তখন ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিডিওস রাখতে পারেন। এটা ভিডিও ভিউ এঙ্গেজমেন্ট টাইপ। পোস্ট এঙ্গেজমেন্ট কি? পোস্ট এঙ্গেজমেন্ট হইতেছে, দেখেন এই যে পোস্ট এঙ্গেজমেন্ট, ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট। এখানে নিচে কি বলছে? উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দ্য পিপল মোস্ট লাইকলি টু লাইক, শেয়ার অর কমেন্ট অন ইউর পোস্ট। যেসব মানুষজন ফেসবুকের অ্যাডে কমেন্ট করে, লাইক দেয়, শেয়ার করে, এগুলোতে ইউজ টু, তারাই হচ্ছে আমাদের অ্যাডটা দেখবে, তারাই আমাদের অ্যাডে হচ্ছে পারফরমেন্স এনে দিবে। ঠিক আছে? এটা কিন্তু মানে এমন না যে একটা গ্রুপ অফ মানুষ সারাদিন খালি লাইক বাটন চাপে, কমেন্ট করে, ঘুরে বেড়ায়, এগুলা আসলে না। এটার উদ্দেশ্য হইতেছে কি জানেন? যাদের হ্যাবিট, একটা প্রোডাক্ট দেখছে, তার ভাল লাগছে, সে লাইক দিছে, এবং একটা প্রোডাক্ট দেখছে, সে কোশ্চেন করতে চায় যে এই প্রোডাক্টের কাজ কি, এই প্রোডাক্টটার বেনিফিট কি, এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, এই প্রোডাক্টটা মানে সে কমেন্ট করতে চায়। ওই টাইপের মানুষজনের কাছে আমাদের এই অ্যাডটা যাবে, যেন পোস্ট এঙ্গেজমেন্ট আসে। ইভেন্ট রেসপন্স, বিভিন্ন ইভেন্ট তৈরি করেন না, দেখেন না? বিভিন্ন ইভেন্ট তৈরি করে ফেসবুক পেজের মাধ্যমে, সেই ইভেন্টগুলোতে রেসপন্স নিয়ে আসার জন্য ইভেন্ট রেসপন্সকে অ্যাড করতে হয়। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইভেন্ট রেসপন্স। তো ধরেন বিপিএল এ টিকিট কাটার জন্য একটা ইভেন্ট তৈরি করা হলো যে আগামী 1 তারিখ থেকে বিপিএল এর সকল টিকিট ছাড়া হবে, আপনারা ইভেন্টের মাধ্যমে জয়েন হয়ে ওইখান থেকে টিকিট কেটে নিতে পারবেন। তখন কিন্তু ওই ইভেন্ট রেসপন্সের মাধ্যমে হচ্ছে তারা তো ইভেন্ট রেসপন্সের কাজটা হইতেছে এরকম যে একটা ইভেন্ট থাকবে, সেই ইভেন্টে আসলে মানুষকে জয়েন করানো, মানুষকে অ্যাড করানো, এটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, এটা আপনারা এক্সপ্লোর করবেন একটা একটা করে, সবগুলো আপনারা একটা একটা করে এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে আমাকে জানাবেন। রিমাইন্ডার সেট, রিমাইন্ডার সেটটা কি? উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড পিপল মোর লাইকলি টু সেট রিমাইন্ডার ফর ইউর আপকামিং ইভেন্ট। তারা হচ্ছে বিভিন্ন ধরনের রিমাইন্ডার সেট করে রাখে আপকামিং ইভেন্টগুলোতে। তো ওই ধরনের মানুষগুলোকে আমরা যদি অ্যাড দেখাইতে চাই, তাহলে আমরা এভাবে দেখাইতে পারবো। এই জিনিসটা আসলে ইউজ হয় না তেমন একটা, বুঝছেন? এটাকে আপনারা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। তো এঙ্গেজমেন্টের কাজগুলো হইতেছে এরকম, আপনি সকল এঙ্গেজমেন্টের যে এগুলা সবগুলাতেই দেখবেন যে কাস্টমারের এঙ্গেজমেন্ট ব্র্যান্ডের সাথে, এগুলাই অ্যাচিভ করতেছে বেশিরভাগ ক্ষেত্রে। দেখা যায় কোনো আউটপুট ওরিয়েন্টেড না, যেমন আপনি চাইতেছেন সেলস, আপনি চাইতেছেন লিড, এগুলা হচ্ছে এখানে হয়তো বা কম পাবেন। বাট এটার উদ্দেশ্য থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পিপলকে এখানে ব্র্যান্ডের সাথে এঙ্গেজ করা, ব্র্যান্ডের সাথে একটা সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কল। কল কি? আপনার ধরেন একটা বিজনেস আছে,
আপনি একটা টেকনিশিয়ান, ধরেন যে ইলেকট্রিসিটি টেকনিশিয়ান, আপনি জামালপুরে ফ্ল্যাট বাসাগুলোতে সার্ভিস দেন। তো আপনি চান যে কেউ আপনার অ্যাড দেখে, আপনি যে টেকনিশিয়ান, আপনার কন্টেন্ট দেখে যেন বুঝতে পারে যে আপনি একজন টেকনিশিয়ান, আপনি এনি টাইম যে কোনো বাসার একটা ইলেকট্রিসিটির প্রবলেম হইলে সেখানে আপনি গিয়ে ফিক্স করে দিয়ে আসেন। তো এইটা প্রমোট করার পর আপনি দেখলেন যে মানুষ কল করার অপশন পাচ্ছে, এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কল। ফেসবুক অ্যাডের যে যে এখানে দেখেন, আমরা যদি একটা ছবি দিই, ছবি আসলে এখান থেকে একটা ক্রিয়েট করতে হবে, যদিও ক্যানভাতে ক্রিয়েট করি। ইলেকট্রিশিয়ান, ধরেন উনি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান, ওনাকে যেভাবে এখানে অ্যাড এর মাধ্যমে কল করতে পারে, অথবা ফেসবুক অ্যাড এর যে কল টু অ্যাকশন বাটন, ওটার মাধ্যমে হচ্ছে সে কল করতে পারবে। এটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। ওকে, আপলোড করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন, এই যে দেখছেন এমএফআই ফ্যাশন লেখা উঠছে, বাট যে টেকনিশিয়ান ওনার নামেই কিন্তু ফেসবুক পেজটা থাকবে তখন। ঠিক আছে, ধরেন যে মিস্টার কামাল এই পেজের নাম, তখন কিন্তু এই যে এখানে নামটাও মিস্টার কামালই উঠবে। তো এটা কান্ট্রি কোড দিলাম, বিডি বাংলাদেশ, নাম্বারটা দিই, নাম্বার দিলাম। তো কল ডেসক্রিপশন কি দেওয়া যায়? কল এনি টাইম ফর আর্জেন্ট হেল্প, আর্জেন্ট সার্ভিস। আপনারা কোনোদিন এই টাইপের অ্যাড দেখছেন জামালপুরে? দেখেন নাই, কিন্তু ঢাকায় আপনারা এটা দেখতে পাবেন। ঢাকায় এই টাইপের অনেক সার্ভিস বা অনেক টেকনিশিয়ান অ্যাড দেয়, ওইখানে টাকা অনেক বেশি। একটা সার্ভিস দিলে 1,000, 2,000, 3,000 টাকা পেয়ে থাকে। তো কাস্টমার কি করবে দেখেন, এই যে কল কল নাও বাটনে যখন ক্লিক করবে, এই যে এই নাম্বারটা তারা ডায়াল করতে পারবে। ঠিক আছে, অটোমেটিক এখানে যে নাম্বারটাই আপনি দেন এটা ডায়াল করতে পারবে, তারা ডায়াল করে কল দিতে পারবে ইজিলি। তাহলে জিনিসটা অনেক সুন্দর না? যার ইলেকট্রিশিয়ানের প্রয়োজন সে কিন্তু অ্যাড দেখেই সরাসরি কল করতে পারবে, কল করে সার্ভিস নিতে পারবে। এটা হচ্ছে লোকাল বিজনেসের জন্য বেস্ট একটা অপশন। এরপরে ওয়েবসাইটের মাধ্যমে এঙ্গেজমেন্ট নেওয়া যায়, ওয়েবসাইট কনভার্সন। এটা এরকম, এই যে ডেটা সেট কি ইউজ করতে হয়, আমাদের ডেটা সেট বা পিক্সেলটাকে ইউজ করতে হয়। ওয়েবসাইট এভাবে আমরা কখনোই সেট আপ করবো না। এঙ্গেজমেন্টকে হচ্ছে উদ্দেশ্য রেখে আমরা ওয়েবসাইটে কোনো কাজ করব না। এটা এটা ভুল একটা মেথড আমার মতে। আচ্ছা, যদি আপনার অ্যাপ থাকতো তাহলে এখানে এটা অ্যাপটা এনেবল করা থাকতো, আমরা সিলেক্ট করতে পারতাম। তো অ্যাপ নাই যেহেতু আমাদের এই বিজনেস অ্যাকাউন্টে, আমরা এই জন্য অ্যাপটাকে কখনোই সিলেক্ট করতে পারতেছি না। তো মূলত এই ছিল এঙ্গেজমেন্টের পার্ট। আমরা যখনই এঙ্গেজমেন্টের কোনো অ্যাড দেব, আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় এঙ্গেজমেন্ট সিলেক্ট করে বিভিন্ন ধরনের অ্যাড দিতে পারবো। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে দুইটা। একটা হচ্ছে কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন করতে হয়, কিভাবে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হয় উইথ মেসেজ, মেসেজ ক্যাম্পেইন যেটাকে বলি আমরা। এই দুইটা জিনিস আপনারা খুব সুন্দর করে দেখাবেন।
প্রোডাক্ট যে কোনো কিছু হতে পারে, এক একজন এক এক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বাট সবাই এক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। শীতের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কিংবা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে যেটা পারেন সেটা করবেন। ভুল হোক সমস্যা নেই, আমরা শিখবো আরো। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি স্যার, আজকের হোমওয়ার্ক কি তাহলে স্যার শুধু ওই যে এঙ্গেজমেন্ট থেকে এজ লাইক বাটন আর একটা স্যার সেলস ক্যাবিনেট দুইটাই? আরেকটা হইতেছে মেসেজ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, মেসেজ। ঠিক আছে স্যার। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে না থাকলে শেষ করতে পারি আমরা। স্যার ক্লাস 14টা এর আগে আপলোড হয়নি বুঝছেন, 15টা একটু আপলোড করে দিন। আচ্ছা, 14 নাম্বারটা আমি আপলোড করে দিছি, আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে দেখালাম।